ওমা ছর্দি তুমি! চলে এলাম। নন্দিতা দরজা থেকেই ফ্ল্যাটের দেওয়ালে চোখ বুলালো। তোদের রঙের কাজ কমপ্লিট? রান্নাঘর এখনও বাকি। শর্মিলা চকচকে চোখে ননদের দিকে তাকালো। লিভিং রুমটা কেমন লাগছে গো? বেশি চড়া হয়ে গেছে কি? ভালোই তো দেখাচ্ছে। এই পিঙ্কটা প্রথম একটু ডিপ থাকে, কটা দিন পরে নরম হয়ে যায়। কথাটা তোমার ভাইকে একটু বলো তো, সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে ক্যাট ক্যাট ক্যাট। নন্দিতা মুচকি হাসল। রন্টুর প্রিয় রং নীল, আর সব রঙই তার চোখে বিশ্রী, সেই ছোটবেলা থেকেই। কতগুলো যে নীল জামা প্যান্ট আছে রন্টুর, ডার্ক ব্লু, স্কাই ব্লু, রয়্যাল ব্লু, পিঙ্ক ব্লু, নেভি ব্লু, টার্কুইজ ব্লু। দিদি বিয়ে হয়ে জামশেদপুর চলে যাওয়ার পর দিদির বাতিল একটা তুঁতে রং প্রিন্টেড শাড়ি কেটে রন্টু পাঞ্জাবি পর্যন্ত বানিয়েছিল। খ্যাপা নাম্বার 1। চটি খুলতে খুলতে স্মিত মুখে নন্দিতা জিজ্ঞেস করল, মা কোথায় রে? ঘরে, মেগায় বসেছে। মার ঘর থেকে টিভির আওয়াজ আসছে বটে, ছোকা ছোকা সংলাপ। ওই সিরিয়ালটা চলছে বোধ হয়, পিতামাতা। নন্দিতা নরম সোফায় শরীর ছেড়ে দিল। তাহলে তো এখন ও ঘরে নো এন্ট্রি। চা করি ছর্দি? কর, বেশ কড়া করে। অফিসে মিটিং ছিল, ভেজরে মাথা ধরে গেছে। সঙ্গে কি খাবে? কি খাওয়াবি? শর্মিলা মাথা চুলকোলো। তুমি যদি ফোন করে দিতে আসবে, পিজা আনিয়ে রাখতাম। টুকুসটাও এইমাত্র কোচিংয়ে বেরিয়ে গেল। নন্দিতা মুখ টিপে হাসল। ফর্মালিটি কেন করিস? ঘরে যা আছে তাই দে না। খাটাখাটনি করে আসা, শুধু রুটি চচ্চড়ি খাবে? রুটি একটু বাদাম তেলে ভেজে দিই। বলেই রান্নাঘরে ছুটেছে শর্মিলা। ঘরে বসে থেকে খেয়ে শুয়ে ভালোই মুটিয়েছে, তবে এই 38-এও বেশ তুত্তুরুটি, একটু যেন বেশি আহ্লাদিও। ঢাউস ভ্যানিটি ব্যাগখানা সোফায় রাখল নন্দিতা। লিভিং রুমটা বেশ অগোছালো আজ। সোফাগুলো সস্থানে নেই। বেতের গ্লাস টপ সেন্টার টেবিল টিভির ক্যাবিনেটের দিকে ঠেলা। শোকেশও বেঁকে চুরে আছে। কোণের স্ট্যান্ড ল্যাম্প প্রায় মধ্যিখানে। মোজাইক মেঝে ইতস্তত রঙের কুঁচি জমাট। দেখেই বোঝা যায় রাতসুয়ো যজ্ঞ চলছে ফ্ল্যাটে। প্রায় 2.5 বছর হলো সেলিমপুরের এই ফ্ল্যাটে এসেছে রন্টুরা, বাবা মারা যাওয়ার মাস 6 পর। বাবার খুব নিজস্ব বাড়িঘরের শখ ছিল, কিন্তু দেখে যেতে পারল না। এই দুঃখে ফ্ল্যাটে এসে ভারী বিমর্ষ ছিল রন্টু। প্রমোটারের করে দেওয়া প্লাস্টার অফ প্যারিসের ওপর আর হাত লাগায়নি, রং করল একদিন পর। ভাবতে গিয়ে নন্দিতার বুকটা সামান্য ভারী হয়ে গেল। আজ রন্টুর এই রং ঝলমল ফ্ল্যাটখানা দেখলে কি খুশি যে হতো বাবা। নন্দিতাই যখন রানীকুটিতে ফ্ল্যাট কিনল, বাবা কম আনন্দ পেয়েছিল? যাক, নিজে পারেনি, মেয়ে তো করল। কিরে, তুই কতক্ষণ? আসছেন চিন্ময়ী। 70-এ পৌঁছেও তার হাঁটা চলা এখনও সাবলীল। নন্দিতা হালকা হওয়ার চেষ্টা করল। ছন্দ গাম্ভীর্য আনল গলায়। বহুক্ষণ এসেছি, প্রায় ঘণ্টাখানেক, এবার চলে যাব। পলকের জন্য যেন থমকালেন চিন্ময়ী। পরক্ষণে মেয়ের ঠাট্টাটা বুঝতে পেরেছেন। যা, মিথ্যে কথা বলিস না। আমি তো এইমাত্র এই ঘর থেকে গেলাম। আমার ঘরে যাসনি কেন? গিয়ে কি লাভ? মুখে তো কুলু পেটে বসে থাকতে হতো। যা, তা কেন? টিভি দেখলে আমি কি কথা বলি না? চিন্ময়ী মেয়ের পাশটিতে এসে বসলেন। দুঃখমাখা খুশি খুশি গলায় বললেন, যাই বল, আজকেরটা কিন্তু খুব জমেছিল। লোকটা কি বজ্জাত, বউকে কি কষ্টটাই না দিচ্ছে। ওই পাজির পাঝারাটাকে কেন যে পুলিশে ধরছে না। বোধহয় তোমার মেগা শেষ হয়ে যাবে সেই ভয়। নন্দিতা আবার পলকা টিপ্পনি কাটল। লঘু গলাতেই বলল, তুমি আদিকালের সাদা কালোটায় দেখো কেন? রন্টু এত বড় একটা কালার টিভি কিনল। না বাবা, আমার সাদা কালোই ভালো, ওসব রঙিন টঙিন তোমাদের জন্য। শর্মিলা খাবার নিয়ে এসেছে, প্লেটে রাখতে রাখতে বলল, সত্যি কথাটা বলুন না মা, নাতির সঙ্গে রোজ আপনার লড়াই বাঁধছিল তাই? জানো তো ছর্দি, টুকুস বাংলা দেখবে না, মাও বাংলা ছাড়া দেখবেন না, এই নিয়ে জোর কাজিয়া। মা রেগে মেগে রঙিনটা বয়কট করেছেন। হ্যাঁ বাপু হ্যাঁ,
আমার সুখের চেয়ে স্বস্তি ভালো। শর্মিলা হাসতে হাসতে চা আনতে চলে গেল। নন্দিতা প্লেট টানল। রুটি নয়, পরোটা ভেজে দিয়েছে শর্মিলা। ছিঁড়ে মুখে দিতে গিয়েও নন্দিতা থেমেছে। শর্মিলা ফিরে আসার আগেই কাজের কথাটা সেরে নেওয়া ভালো। চিন্ময়ীর পাশে একটু সরে গিয়ে চাপা গলায় নন্দিতা বলল, তোমার সেই নেকলেসটা কোথায় মা? সেই কাঠি কাঠি? ও তো আমি শর্মিলাকে দিয়ে দিয়েছি। চিন্ময়ীর নির্লিপ্ত জবাব। দিয়েই দিয়েছ? হ্যাঁ, ও বলছিল ওর খুব পছন্দ। কেন রে? নন্দিতা মনে মনে একটু দমে গেল। ক্ষীণ আশা ছিল হারটা তিন্নিকে দেবে মা। শর্মিলা কি আন্দাজ করেই ভালো মানুষ মাকে জপিয়ে জাপিয়ে অত সুন্দর নেকলেসটা বাগিয়ে নিল। নিরস গলায় নন্দিতা বলল, না, ভাবছিলাম ওটা কদিনের জন্য একটু নিয়ে যাব। শর্মিলা চা নিয়ে পৌঁছে গেছে। জিজ্ঞেস করল, কী নিয়ে যাবে গো ছর্দি? ওই মার কাঠি কাঠি হারটা। কেন গো? নেকু। নন্দিতা বিরক্তি চেপে হাসল। ডিজাইনটা তিন্নির খুব পছন্দ। ভাবছিলাম শ্যাঁকরাকে দেখিয়ে অবিকল ওরকম একটা গড়িয়ে নেব। খুব মানাবে তিন্নিকে। শর্মিলা গুছিয়ে বসল। তোমার আর সব গয়না গড়ানো কমপ্লিট? কই আর, বানাতে দিচ্ছিলাম তখনই তো সৌনকের দাদু। ভালোই হয়েছে, 1 বছর সময় পেলাম, ধীরে সুস্থে করতে পারছি। তিন্নির কপালটা খুব ভালো। ওরম একটা ছেলে আজকালকার দিনে, ইঞ্জিনিয়ার MBA একসঙ্গে, 30 পুড়তে না পুড়তে 20,000 টাকা মাইনে, ভাবা যায়? চিন্ময়ী বলে উঠলেন, পরিবারটার কথাও বলো। বাবা অত বড় ডাক্তার, কিন্তু এতটুকু অহংকার নেই। মাটিরও কি মধুর ব্যবহার। প্রথম আলাপেই দুটিতে আমায় ঢিপ ঢিপ প্রণাম করল। নন্দিতার নেকলেসের শোক স্তিমিত হয়ে গেল। খাচ্ছে। আলু চচ্চড়ি থেকে কাঁচা লঙ্কা বার করে কুটুস কামড় দিল। যে কথা 1,00,000 বার বলেও তৃপ্তি হয় না, সে কথাই শুরু করেছে আবার। গরবিনী মুখে বলল, এরকম একটা কোহিনূর কে ঢুঁড়ে বার করেছে সেটা বলো। এসেছে তো কত সম্বন্ধ, কত লোক তো এনেছিল। দৌড়তো ওই ব্যাংকের ক্লার্ক কি গভর্নমেন্টের অফিসার, মেরে কেটে প্রফেসর। ভাগ্যিস আমি ঠিক করে রেখেছিলাম, খুব ব্রাইট ফিউচার না হলে কিছুতেই সেখানে এগোবো না। কথাটায় চোরা ঠেস আছে। শর্মিলার মা একবার একটা সম্বন্ধর কথা বলেছিলেন, পাত্র অধ্যাপক। শর্মিলার মুখে হালকা ছায়া পড়েই মিলিয়ে গেল। হাসিটা ধরে রেখেই উঠে দাঁড়িয়েছে। তোমরা মা মেয়ে তাহলে কথা বলো ছর্দি, আমি ততক্ষণ বালিশের ওয়ারগুলো পরিয়ে ফেলি। যাওয়ার সময় কিন্তু মনে করে আমার নেকলেসটা নিয়ে যেও। নন্দিতা একটু গোমড়া হয়ে গেল। ননদ ভাজের সূক্ষ্ম লুকোচুরি খেলাটা চিন্ময় ধরতেই পারেননি। হাসি হাসি মুখে বললেন, হ্যাঁ রে, সৌনকের সঙ্গে তিন্নির দেখা হয়? খুব হয়। নন্দিতা ঝলক তাকিয়ে নিল শর্মিলার গমনপথের দিকে। বলল, দুজনে কি ভাব। এই তো সৌনক কবে যেন ফোন করল। সেজেগুজে নাচতে নাচতে বেরিয়ে গেল তিন্নি। ফিরল সেই রাত 10টায়। সিনেমা দেখে বাইরে খেয়ে সৌনকই পৌঁছে দিয়ে গেল মোটর বাইকে। বাহ বাহ! চিন্ময়ের গোলগাল মুখখানা হাসিতে ভরে গেছে। ভুরু নাচিয়ে বললেন, আর তোরা তোরা তোদের কর্তব্য করছিস তো, হবু বেআই বেআইনের সঙ্গে যোগাযোগটা রাখছিস। আমার একার পক্ষে যতটা সম্ভব প্রায় রোজই একবার বিথিকাদির সঙ্গে টেলিফোনে কথা বলি। অফিস ফেরতা ও বাড়িতে গেছিও 2-1 দিন। লাস্ট বুধবার সৌনকের দাদুর সানমানিক কাজ ছিল। তোমার জামাইয়ের তো কর্তব্যজ্ঞান নেই, দায়িত্ববোধও নেই। জন্মের মধ্যে কর্ম একবারই তিনি গিয়েছিলেন, সেই সৌনকের দাদু মারা যাওয়ার দিন। মনের ক্ষোভ দমকে বেরিয়ে এলো নন্দিতার। অগত্যা আমি ওদিন অফিস কামাই করে ছুটলাম। ওরকম কেন বলছিস? নিশ্চয়ই শুভেন্দুর কোনো কাজ ছিল। হ্যাঁ, তিনি তো পৃথিবীর ব্যস্ততম মানুষ, এত ব্যস্ত যে কোনো দায়িত্বই পালন করার তার সময় হয় না। মেয়েকে আলগা সোহাগ দেখানো পর্যন্ত ঠিক আছে, তিন্নিকে বড় করার সমস্ত ঝক্কিটা পোহালো কে? নন্দিতা ঝেঁঝে উঠল। মেয়েকে স্কুলে ভর্তি করা, কলেজের অ্যাডমিশন, মাস্টার খোঁজা, এই বিয়ের গোটা মার্কেটিং তুলছে কে? বাজার হাট করো সেও আমি, ফার্নিচার পছন্দ করো সেও আমি, নেমন্তন্ন লিস্টটাও আমাকেই একা বসে করতে হবে। তিনি বসে বসে ল্যাজ নাড়বেন। ও কি ভাষা নন্দু! চিন্ময়ী প্রতিবাদ করে উঠলেন, সেও তো করে। এই তো কবে যেন ফোনে কথা হচ্ছিল, ও বলল কোন এক বন্ধুকে বলে রেখেছে তারা নাকি খুব বড় ক্যাটারার। তুই বাবু শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস।
নন্দিতার ঝাং করে মাথা গরম হয়ে গেল। সামান্য একটা কাজ মাথায় নিয়েছে কি নাইনি, আদৌ কি করবে জানা নেই। 7-8 মাস আগে থেকেই ঢেঁড়া পেটানো শুরু হয়ে গেছে। মাও যেন কেমন হয়ে গেছে আজকাল। শুভেন্দুর নামে কিছু বললেই গায়ে এমন ফোসকা পড়ে, অথচ এই মা নিজের চোখে দেখেছে একসময় এই মানুষটাকে নিয়ে অহর্নিশি কি মানসিক যন্ত্রণায় ভুগেছে নন্দিতা। তখন তো মা শুভেন্দুর ওপর খড়গহস্ত ছিল। বাবা জামাইয়ের হয়ে একটি কথা বললেও মার কি বিরক্তি। পরে যখন মোটামুটি মিটমাট হয়ে গেল, মুখে মা এসো বসো করতো বটে, কিন্তু কোনোদিনই জামাই তার তেমন পেয়ারের হয়ে ওঠেনি। বাবা মারা যাওয়ার আগে কদিন লোক দেখানো ডাক্তার হাসপাতাল করল, অমনি চিন্ময়ী দেবী গলে জল। উফ, নাটুকে লোকটা অভিনয় জানেও বটে, ঠিক বুঝেছে কোন সিনে ক্ল্যাপ পাবে। চিন্ময়ীকে মুখে কিছু বলল না নন্দিতা। এই বয়সে পৌঁছে আর ভালো লাগে না, তবু একবার মনে হলো মাকে নতুন খবরটা শুনিয়ে দেয়। শুভেন্দু অফিস থেকে বাতিল এখন, বোঝা আরও দ্বিগুণ হচ্ছে নন্দিতার। কে জানে, তাতে মার দরদ হয়তো উতলে উঠবে। মেজাজ ঠিক রাখা আরও কঠিন তখন। রন্টু টুকুসের জন্য অপেক্ষা করল না নন্দিতা। 2-4 কথা বলে মিনিট 10 পর উঠে পড়েছে। সেলিমপুর বাসস্ট্যান্ডে এসে ট্যাক্সি ধরল। জানলা দিয়ে ঢুকছে ফুরফুর করে হাওয়া। চৈত্রের শুরুতে সান্ধ্য বাতাস এখন ভারী মোলায়েম। এতক্ষণ পর শ্রান্তি যেন দখল নিচ্ছে শরীরের। চোখ বুজে এলো। মার কথাগুলো বাজছে কানে, অবিরাম নেহাই পড়েছি বুকে। তুই বাপু শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস। নিন্দে? ওই মানুষ কি নিন্দে মন্দর যোগ্য? কত ছবি, কত টুকরো টুকরো ছবি, কোনোটা বিবর্ণ, কোনোটা ঝাপসা, কোনোটা বা চোখ ঝলসে দেয়। আবার কোনো ছবি গুহাচিত্রের মতো হৃদয়ে প্রথিত। কোটি বছর পরেও বুঝি তা মুছবে না। না, একটা ছবিও নন্দিতা মনে আনবে না। কেন সেদে সেদে কষ্ট পাবে? একটা মাত্র ভুল গোটা জীবনটাকে ছারখার করে দিল। কি দেখে নন্দিতা লোকটার প্রেমে পড়েছিল? রূপ, সুন্দর কথা বলার ক্ষমতা, নাটক সর্বস্ব মানুষটার নাটক ভুলেছিল। এক আদ্যন্ত উচ্চাসাহীন পুরুষ, 28 বছর আগে অ্যাকাউন্টস ক্লার্ক হয়ে জীবন শুরু, কেরানি অবস্থাতেই পূর্ণচ্ছেদ। অফিসে বসে নাটক লিখছে, দুমদাম অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দিন মালিক সহ্য করেছে, এই না ঢের। অথচ ইচ্ছে থাকলে কি উন্নতি করতে পারত না? নন্দিতার মতো লেখাপড়ায় অতি সাধারণ একটা মেয়ে যদি শুধু পরিশ্রমের জোরে 3 ধাপ উঁচুতে উঠতে পারে, আজ নয় নয় করেও তার মাইনে 13,943। সেখানে শুভেন্দুর মতো চালাক চতুর লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছেলে কোথায় না পৌঁছতে পারত। নাটকই বা কী দিল শুভেন্দুকে? না যশ, না অর্থ। সেখানেতে সেই এক কেরানি, বাসবেন্দ্র বসু রায়ের স্যাটেলাইট। একটা সামান্য ফ্ল্যাট করবে, মাথা গোঁজার ঠাঁই, তাতে ওই লোকটা কখনো গর্ব করা হয়তো ভালো নয়, তবু এ তো নিখাত সত্যি। সংসারে যেটুকু স্বাচ্ছন্দ্য এসেছে সবই নন্দিতার পয়সায়, নন্দিতার রক্ত জল করা খাটুনির বিনিময়। ফ্ল্যাট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, দামি দামি আসবাব কে কিনেছে? তারপরও শুনতে হয়, তুই বাবু শুভেন্দুর একটু বেশিই নিন্দে করিস। বিয়েটা টিকিয়ে রাখায় কি ভুল হয়েছিল? বিয়ে ভেঙে চলে এলে হয়তো এই আফসোসটা থাকতো না, অহরহ হুল বিদ্ধ না বুকে। অবশ্য সম্পর্কের আছেই বা কি? এক বিছানায় পাশাপাশি দুটো কফিন হয়ে শুয়ে থাকা ছাড়া, হয় বরফ নয় আগুন। এছাড়া আর কি টিকে আছে তাদের মধ্যে? তুষের আগুন বুকে নিয়ে ফ্ল্যাটের দরজায় বেল বাজিয়েছিল নন্দিতা। ভেতরে ঢুকেই হৃদয়ে জুড়িয়ে গেল। সোফায় কেউ? সৌনক না? বিগলিত গলায় নন্দিত বলল, তুমি কতক্ষণ? এই তো অফিস থেকে। তিন্নি, ওকে খাইয়েছিস কিছু? সব হয়ে গেছে, আপনাকে কিছু ভাবতে হবে না। নন্দিতা কয়েক পা এগিয়ে এলো। এত কাছে নয় যে সৌনক তাকে বেশি গায়ে পড়া ভাবে, আবার এত দূরেও নয় যাতে গলা তুলে কথা বলতে হয়। বিয়ের আগে থেকেই শাশুড়ি সম্পর্কে সৌনকের যেন একটা সম্ভ্রম জাগে। স্বরে স্নিগ্ধতা এনে বলল, তোমরা দুজনে ঘরে বসে আছো কেন? এমন সুন্দর সন্ধে, বাইরে চমৎকার হাওয়া দিচ্ছে। আমি তো কখন থেকেই কথাটাই বলছি তন্নিষ্টাকে। সৌনক কথাটা টেনে নিল। বললাম, চলো গঙ্গার পাড়ে একটা রাইড দিয়ে আসি, কতদিন স্কুল পেয়ে আইসক্রিম খাইনি। সত্যিই তো,
যাচ্ছিস না কেন? তন্নিষ্ঠার শরীর মুচড়ল। আমার ভাল লাগছে না মা, এমন দিনে ঘরেই বা খারাপ কি? যা খুশি কর বাবা। নন্দিতা ভেতরে এলো। তাদের এই ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা মোটামুটি মন্দ নয়, এল টাইপ। এই শেপই নন্দিতার পছন্দ। এতে খাওয়ার জায়গার প্রাইভেসিটা বজায় থাকে। শোয়ার ঘর দুটোও মোটামুটি চলনসই। দুটো বাথরুম আছে ফ্ল্যাটটায়, একটা মনোরম পূবমুখ ব্যালকনি। সব মিলিয়ে ফ্ল্যাটটা নন্দিতার পরিবারের জন্য যথেষ্ট। নন্দিতার অবশ্য একটা সূক্ষ্ম বেদনা আছে। এই ফ্ল্যাটটা 810 স্কোয়ার ফিট, রন্টুদেরটা 840, শর্মিলা বলে 850। এইটুকু তফাতে কিছুই আসে যায় না, তবু ঘরে ঢুকে নন্দিতার কপাল কুঁচকে গেল। শুভেন্দু চেয়ার টেবিলে বসে কী সব ছাইপাশ লিখছে, মগ্ন ভঙ্গি, হাতে সিগারেট, পাশে দুখানা মোটা মোটা ডিকশনারি। একদম টেবিলের কাছটিতে এসে নন্দিতা বলল, তুমি এখানে বসে ছেলেটাকে একটু অ্যাটেন্ড করছো না? শুভেন্দু মাথা না তুলেই বলল, ওরা দুজনে কথা বলছে, ওখানে আমি গিয়ে কি করব? সে বুদ্ধি ঘটে থাকলে তুমি তো তুমি হতে না। ছেলেটাকে খাইছে শুনি? কি খাওয়াবো? ও ছেলে তো চা কফি কিছুই খায় না, তাও আমি তো জোর করে সিঙ্গাড়া রসগোল্লা নিয়ে এলাম। নন্দিতা মরমে মরে গেল। সিঙ্গাড়া? তুমি ওকে শুধু সিঙ্গাড়া খাইয়েছ? সঙ্গে রসগোল্লাও দিয়েছি। শুভেন্দু নিরুত্তাপ। তোমার সিঙ্গাড়া রসগোল্লা টেবিলে রাখা আছে। নিকুচি করেছি। উত্তরোত্তর মেজাজ চড়ছিল নন্দিতার। অনেক কষ্টে স্বর নামিয়ে রাখছে। রোল প্যাটিস কিছু এনে দিতে পারোনি? প্যাটিস ফিনিশড। আর ঝন্টুর দোকানে রোল ইচ্ছা করেই আনিনি, ব্যাটা কিসের না কিসের মাংস দেয়। শুভেন্দু লেখা থামিয়ে নন্দিতার দিকে তাকিয়েছে, একটু হেসে বলল, অত কিন্তু কিন্তু করছো কেন? ও তো আজ বাদে কাল বাড়ির লোকই হয়ে যাচ্ছে। আমি তোকে সিগারেটও অফার করতাম, সেটাও তো খায় না। ঠিকঠাক জবাব আসছিল না নন্দিতার ঠোঁটে। দাঁতে দাঁত চেপে বলল, সবাই তো আর তোমার মতো নেশারু নয়। সিগারেট, চা, শ্রাদ্ধের নাটক। আবার নাটক নিয়ে পড়লে কেন? শুভেন্দুর স্বরে কৌতুকের ভাব উবে গেছে। যাও না, ও ঘরে তোমার জামাইয়ের গলা জড়িয়ে ধরে বসে থাকো। এই হচ্ছে ভাষা। ট্যাপ করে রাখলে নন্দিতা গোটা বিশ্বকে শুনিয়ে দিতে পারে শুভেন্দু কত সুসভ্য ভদ্রলোক। মুখোশটাই দেখে সবাই, মুখটা চেনে না। আহত ফণিনীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ শ্বাস ফেলল নন্দিতা। তারপর বেরিয়ে এলো ঘর ছেড়ে। ঈষৎ ফাঁক হয়ে যাওয়া পর্দা সুচারুভাবে টান করে দিল। চেষ্টাকৃত মন্থর পায়ে ড্রয়িং রুমে এসেছে। অফিসের কি এক গল্প করছে সৌনক। বলতে বলতে হাসছে, ভ্রুভঙ্গি করে শুনছে তন্নিষ্ঠা। কাহিনী শেষ করে সৌনক নন্দিতার দিকে ফিরল। সহজ গলায় বলল, আপনাকে আজ খুব টায়ার্ড লাগছে। ইয়ার এন্ডিংয়ের মুখ। নন্দিতা মাথা দোলালো। বিথিকাদির কী খবর? মা তোফা আছে, খুব ডিউটি করে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই ওল্ড এজ হোম। বিথিকাদির সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন। সৌনক কাঁধ নাচালো। ওল্ড এজ হোম বললেও কিছু ভুল হয় না। এই হচ্ছে অন্তঃকরণ। অর্থবান ডাক্তার গৃহিণী হয়েও কাজের মধ্যে ডুবে থাকে বিথিকাদি, কাজ খুঁজে নিয়ে ডুবে থাকে। শর্মিলাদের মতো শুধু বরেরটি খেয়ে শুয়ে শুয়ে বসে মোটায় না। সপ্রশংস চোখে নন্দিতা বলল, বিথিকাদিকে দেখে আমার ভারী শ্রদ্ধা হয়। আজ কোন হোমে গেছেন বিথিকাদি? মাসি মেশোর হোম। নন্দিতার বোধগম্য হলো না। সেটা কোথায়? সল্টলেকে। মাসি মেশো মানে আমার মার মাসি মেশো। মেশো আমার দাদু হাইকোর্টের জাজ ছিলেন, নামও বোধহয় শুনে থাকবেন, জাস্টিস দেবেন্দ্র বিজয় গুহ। হ্যাঁ হ্যাঁ, শুনেছি যেন। নন্দিতা ঝপ করে মাথা নেড়ে দিল। দাদুর একটু ডাউন ফেস, গত মাসে ছোট একটা স্ট্রোক হয়েছিল। এখন সামলেছেন মোটামুটি, তবে তার দেখভাল করা আমার মাসি দিদু আবার অ্যাকিউট হাঁপানির পেশেন্ট। ছেলে মেয়েরা কোথায়? ছেলে একটি, রমেন মামা, তিনি আছেন ভ্যাঙ্কুভারে, ওখানেই সেটেল। আহারে, দাদু দিদা তো তাহলে এখন খুব কষ্ট। কষ্ট বলে কষ্ট, সাফারিংস ডিউ টু ওল্ড এজ, থাউজেন্ড অফ কমপ্লিকেশনস। শরীর চলে তো মন অচল, মন তাজা থাকলে শরীর বিগ্রয়। বেচারাদের কেউ নেই দেখাশুনো করার।
মার মনটা একটু বেশি সফট, তাই মাই ছুটছে। তন্নিষ্ঠা ফস করে প্রশ্ন করে বসল, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর রমেন মামা? তিনি বাবা মার জন্য কী করছেন? টেলিফোনে খবর নেয়, রেগুলার ডলার পাঠায়। দাদু মেশো অবশ্য সলিড পার্টি। শুধু ডলার আর টাকাতেই কি বার্ধক্যের একাকিত্ব ঘোচে? হোয়াট এলস ক্যান ইউ ডু? এটা নিশ্চয়ই আশা করা লজিক্যাল হবে না তিনি অ্যাট হিজ প্রাইম এজ অফ 46 তার এস্টাবলিশড কেরিয়ার ছুঁড়ে ফেলে 5 তারিখ গুটিয়ে দেশে ফিরে আসবেন। দ্যাট টু সেই বাবা মার জন্য যারা আর কদিন বাঁচবেন তার সার্টিনিটি নেই। পলকের জন্য নন্দিতার বুক হিম। গল্প চোখে নিজের বার্ধক্য দেখতে পেল যেন। পরক্ষণেই অনাগত ভবিষ্যতের উদ্বেগ ঝেড়ে ফেলেছে। ঠিকই তো, কেরিয়ার গড়তে গেলে মানুষকে কিছুটা নিরাবেগ তো হতেই হয়, হয়তোবা নিষ্ঠুরও। দেশে থেকেই বা কটা ছেলে মেয়ে বাবা মাকে দেখে। সন্তানকে মানুষ করে দিয়েছি বলে সন্তানও বাবা মার কাছে চিরতরে দায়বদ্ধ হয়ে গেল। ও ভাবনারও বোধহয় কোনো মানে হয় না। তন্নিষ্ঠা তবু তর্ক করে চলেছে, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না সৌনক। আমার মনে হয় প্রতিটি ছেলে মেয়ের বাবা মা বা বলতে পারো তার প্রতিপালকদের প্রতি একটা কর্তব্য থাকা উচিত, অন্তত হোয়েন দে আর ইন ওল্ড এজ, মানে অসহায়। এটা ডিবেটেবল সাবজেক্ট। বুড়ো হলেই মানুষ নিজেকে অসহায় ভাববে কেন? মনের একাকিত্ব ঘোচানোর 1000 একটা রাস্তা আছে। চীনে তো বুড়োরা নিজেদের এঙ্গেজ রাখার জন্য কমিউনিটি সার্ভিস করে, নিজেকে বুড়ো না ভাবলেই ল্যাটা চুকে যায়। এখন সেকেন্ড পয়েন্ট আসছে ফিজিক্যাল অসহায়তা। হ্যাঁ, এই প্রবলেমটা আসতেই পারে। শরীরের নর্মাল ওয়্যার অ্যান্ড টেয়ার, এবং ছেলে মেয়েদের তখন ফাংশনটা কি নিতান্ত অমানবিক না হলে তারা অবশ্যই ভাববে করবে, বাট উইদিন দেয়ার ওন লিমিটেশনস। পৃথিবীটা যেমন তার বাবা মার, তেমনি তারও তো বটে। সেখানে তার কিছু হোপস অ্যান্ড ড্রিমস আছে, তার কিছু প্রমাণ করার আছে, অ্যাচিভ করার আছে। এগুলো ভুলে গেলে চলবে কেন? জীবনের 3টে স্টেজ আছে, আমি বড় হচ্ছি, আমি অ্যাচিভ করছি, আমি ফুরিয়ে যাচ্ছি। আমার বাবা মা ফুরিয়ে যাচ্ছে বলে আমি চাকরি বাকরি সব ছেড়ে সারাক্ষণ তাদের পাশে গালে হাত দিয়ে বসে রইলাম। এতে কি পৃথিবী অ্যাকচুয়ালি এগোবে? অর্থাৎ পৃথিবীকে এগোনোর জন্য সেন্টিমেন্ট, ইমোশনস সব মুছে ফেলো, তাই তো? তন্নিষ্ঠা তবু মেকে যাচ্ছে। ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসবে না, তাদের সেন্টিমেন্ট ইমোশনস থাকবে না, এই কথা আমি কখন বললাম? ফর এক্সাম্পল বলি, আমার বাবার প্রেশার আছে, জানোই বোধহয় মার সুগার লেভেলও একটু হাই। কিন্তু তা বলে আমি যদি আজ কলকাতার বাইরে একটা অফার পাই, বা আমার কী হবে ভেবে আমার সেটা স্যাক্রিফাইস করতে হবে, আর যদি পাই তাহলেই কি ধরে নেওয়া হবে আমি বাবা মাকে ভালোবাসি না? সৌনকের যুক্তিজালে ক্রমশ আচ্ছন্ন নন্দিতা। তার বিতর্ক প্রতিভা দেখে বিমুগ্ধ। তার মধ্যে সৌনকের কথায় কি যেন ইঙ্গিত পেয়ে গেছে। জিজ্ঞাসা করল, তুমি বাইরে কি কোনো অফার পেয়েছো? নট টিল নাও। অ্যাপ্লাই করেছি অনেক, অল্প স্বল্প রেসপন্স আসতে শুরু করেছে। কোন সাইডে তোমার যাওয়ার ইচ্ছে? চয়েস নেই, ওয়েস্ট নর্থ সাউথ যে কোনো সাইড। এখানেও যদি বেটার চান্স পাই এখানেও থেকে যেতে পারি। সৌনক নরম করে হাসল, যেখানে আমি বেশি দাম পাবো আই শ্যাল বিলং টু দ্যাট প্লেস। অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি সোল্ড? ওয়াই নট? সৌনিষ্ঠা আর তন্নিষ্ঠায় আবার তর্ক বেঁধেছে, চলছে। আর একটুক্ষণ বসে থেকে ঘরে এলো নন্দিতা। অ্যাটাচ বাথরুমে ঢুকেছে। শাওয়ার খুলে স্নান করলো ভালো করে। বেরিয়ে দেখলো গভীর মনোযোগে অভিধান উল্টোচ্ছে শুভেন্দু। ফর 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 করে অনেকগুলো পাতা উল্টে গেল। শব্দ খুঁজছে। নাটকের অনুবাদ চলছে নির্ঘাত। খেটে খুঁটে করে দেবে বাসবেন্দ্র বসুরায়, সেটি লুফে নিয়ে মঞ্চস্থ করবে, 1 পয়সা পারিশ্রমিক জুটবে না। একেই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। সৌনক কখন যেন চলে গেছে। তন্নিষ্ঠাও মনে হয় নিজের ঘরে। নন্দিতা অন্ধকার ব্যালকনিতে এসে দাঁড়ালো। কম্পাউন্ডের গেটের ধারে রাধাচূড়া গাছটি ছেয়ে গেছে ফুলে। 3তলা থেকে দেখছে নন্দিতা। তিন্নি আর সৌনক মিলবে বেশ, দুজনেই খুব তর্কবাগীশ। তবে সবসময় তর্ক করাটা ভালো নয়, শেখাতে হবে তিন্নিকে। মা! মেয়ের ডাকে ফিরে তাকালো নন্দিতা। কখন যেন চুপিসারে তন্নিষ্ঠা তার পাশে এসে দাঁড়িয়েছে। মুখে কেমন মেঘের আবাস, এই বসন্তেও। নন্দিতা কোমল স্বরে জিজ্ঞাসা করল, কী রে তিন্নি? আমি বিয়ে করব না মা। সে কী রে, কেন? আমার তোমাদের ছেড়ে থাকতে ভালো লাগবে না। দূর পাগলি, বিয়ের পর দেখবি উল্টো হয়ে গেছে। আমাদের কাছে এসে 2 দিন থাকলেই তখন হাঁপিয়ে উঠবি। আমায় ছেড়ে তোমরা থাকতে পারবে তো মা? তুমি, বাবা?
হঠাৎ কথাটা যেন অন্যরকমভাবে প্রবেশ করল নন্দিতার কানে। যেন নন্দিতা শুনল, আমি ছাড়া তোমরা থাকতে পারবে তো মা? সত্যি তো? মেয়ে চলে গেলে তার আর শুভেন্দুর মাঝে সেতুটাও তো মিলিয়ে যাবে। তখন তারা পাশাপাশি থাকবে কি করে? নন্দিতা ভেতর থেকে কেঁপে উঠল।